সকলকেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা এর আগের ভিডিওতে নিশ্চয়ই জেনে গেছেন যে বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বিরোধীদের করা যে ডায়েরি বা মামলা সংক্রান্ত বিষয় অ্যাকচুয়াল স্ট্যাটাস, এবং সেটা নিয়ে যে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কোনো রকম কোনো যোগ্য চাকরি প্রার্থীর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, সেটাও আমি ইতিপূর্বে ক্লিয়ার করে দিয়েছি আপনাদের আগের ভিডিওতে। এখন প্রশ্ন হলো যে ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে যাওয়ার আজকে প্রায় 22 দিন হতে চলল, এখনো পর্যন্ত কেন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট করতে পারল না স্কুল সার্ভিস কমিশন? আপনাদেরকে বারংবার বলি, এটা নিয়ে অনেকের সঙ্গে হয়তো আমার দ্বিমত থাকতে পারে যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা ডিলে হওয়া বা বিলম্বিত হওয়ার ওয়ান অ্যান্ড অনলি কারণ হলো স্কুল সার্ভিস কমিশন এবং তার পশ্চাতে রাজ্য সরকার। একদম কোট অ্যান্ড কোট বলছি, রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার চাইনি তাই রিক্রুটমেন্ট হয়নি, রাজ্য সরকার চাইছে তাই এখনো পর্যন্ত সাদা খাতার মাস্টারমশাইগুলোকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শেল্টার দিয়ে যাচ্ছে। আর আপনি যোগ্য চাকরি প্রার্থী, অথচ আপনাকে এখনো পর্যন্ত আটকে রেখে দিয়েছে এই মামলার গেরোই বা ডিভাইডেশন রুলসের পলিসির মাধ্যমে। তাহলে এর দায় আমি মনে করি ওয়ান অ্যান্ড অনলি রাজ্য সরকার। কারণ আজকের দিনে অন্তত আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোনো রকম কোনো মামলা, কোনো রকম কোনো আইনি জটিলতা, কোনো রকম কোনো সমস্যা না থাকার ফলেও কেন এখনো পর্যন্ত মেধা তালিকা প্রকাশ হলো না। কারণটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে 14,052 জনের মেধা তালিকা তৈরি করতে। এই 14,052 জন চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে যখন অ্যাপ্লিকেশন আইডিগুলো আমাদের ইস্যু করছিল, তখন বেশ কিছু জনের অ্যাপ্লিকেশন আইডি নামিয়ে আমরা বা স্কুল সার্ভিস কমিশন একাডেমিক ভেরিফিকেশন আমরা করেছিলাম। সেই একাডেমিক ভেরিফিকেশন করার ফলে 84 জন ক্যান্ডিডেট এমন ক্যান্ডিডেট রয়েছে বা ছিল যাদের একাডেমিক মিসম্যাচ রয়েছে, বা তাদের মধ্যে কয়েকজন আনট্রেন্ড ক্যান্ডিডেটও রয়ে গেছে। সেই একাডেমিক মিসম্যাচ ক্যান্ডিডেট তাদেরকে ইনক্লুড করেই কিন্তু 14,052। এবং আপনাদের মনে থাকবে আমি এর আগের একটা ভিডিওতে পরিষ্কার ভাষায় বলেছিলাম, তখন অনেকেই এটা নিয়ে অনেক লেখালেখি দেখেছিলাম। আমি এটা আপনাদেরকে পরিষ্কার বলেছিলাম যে কিছু সংখ্যা তত্ত্বের মিস্টেক এই অর্ডার কপিতে রয়েছে, যেটা সংশোধন করে মেনশন করাতে স্কুল সার্ভিস কমিশন সেম ডিভিশন বেঞ্চে চাইছিল। তাতে একটা প্রসঙ্গ এসে গেল না, শুধুমাত্র এসএন মুখার্জির কথাটা নেই তাই ওই প্রসঙ্গটা আনা হয়েছিল না। এসএন মুখার্জি তো ওই প্রসঙ্গটা একটা অজুহাত। যখন কোনো আপনার এই অ্যাপ্লিকেশন সেন্সটা আপনাদের থাকা উচিত যে যখন কোনো ডিভিশন বেঞ্চের অর্ডার কপিটাকে রেকটিফাই করানোর জন্য যাব, তখন আমি তার কোর্টকে বলতে পারি না মাই লর্ড তুমি মিস্টেক করেছো, আমার এই মিস্টেকগুলো ঠিক করে দাও। বরং আমাকে কোনো একটা জায়গায় এন্ট্রি করার একটা সুন্দর রাস্তা দরকার, যেটা ছিল এই অর্ডার কপিতে এসএন মুখার্জির নাম উল্লেখ না থাকা, সেই প্রসঙ্গটাকে সামনে আনা। সেটা দিয়ে যদি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিয়ে জাস্টিস তপব্রত চক্রবর্তী এই অর্ডার কপিটাকে এডিট করার অপশনে যেতেন বা রিভিউ বা ইত্যাদি মেনশন নিয়ে যদি করার অপশনে যেতেন, তখন প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গগুলো চলে আসছে যে মাই লর্ড 84টা ক্যান্ডিডেট এমন রয়ে গেছে, কিছু জনের কাস্ট সার্টিফিকেট ইস্যু আছে, কিন্তু কাস্ট সার্টিফিকেট ইস্যু আছে, 84 জন আনট্রেন্ড বিলো কাট অফ আছে, একাডেমিক বাই ডিফল্ট সেই ক্যান্ডিডেট রয়েছে, তার সংশোধন করতে এসেছি কোর্টে,
এটা কোনোদিন কোনো লিগ্যাল কোর্টকে কোনো একজন আইনজীবী দাঁড়িয়ে বলতে পারে না। এটা অ্যাপ্লিকেশন সেন্স, এটা আপনাকে বুঝে নিতে হবে। আমি আশা করি আপনাদেরকে টোটাল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো এই বিষয়টা আমি আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম। তো এখন যেটা স্কুল সার্ভিস কমিশন চাইছে যে এই সংখ্যা তত্ত্বের যে ভুলগুলো রয়েছে সেই সংখ্যা তত্ত্বের ভুলগুলোকে কারেকশন করে নিয়ে তারপরে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা স্টার্ট করতে। তাহলে এটাকে একটা কথা বলি যে এটা একটা শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিছু নয়। আমি মনে করি এটা অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। কারণ যে 84 জনকে নিয়ে আপনি ভয় পাচ্ছেন বা আপনারা ভয় পাচ্ছেন, সেই 84 জন তাদের সুপ্রিম কোর্টে যদি তারা কোনোদিন এসএলপি করতে যায়, তারা তাদের একাডেমিকটা প্রমাণ করতে পারবেন তো? আশা করি পারবেন না। তাহলে যাদের একাডেমিক কম তারা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, এটা আপনার মনে হয়? আমার অন্তত ন্যূনতম যে অ্যাপ্লিকেশন সেন্স, তাতে আমার মনে হয় না যে কারো একাডেমিক ডিফল্ট আছে আর আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট ইস্যু করব আর তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ইস্যু করব, মানে অ্যাপ্লিকেশন ফর্ম ইস্যু করব সুপ্রিম কোর্টে এসএলপি করার সময়, দিয়ে আমি দেখাবো যে আমার একাডেমিক 44 আর আমার অফিসিয়াল ওয়েবসাইটে দেখাচ্ছে একাডেমিক 50, দিয়ে আমি মামলা করে স্টে ফেলবো। এটা আপনার মনে হয়? এবং এটা কি স্কুল সার্ভিস কমিশন এবং আইনজীবীরা জানেন না? জানে। তাহলে আসল উদ্দেশ্য হলো নিয়োগটাকে বিলম্বিত করা। তো এই প্রসঙ্গ সূত্রে দুটো অপশন এসেছিল যে আইদার সুপ্রিম কোর্ট অর ডিভিশন বেঞ্চে রিভিউ পিটিশন। কালকে যতটুকু রাত্রি পর্যন্ত খবর পেয়েছি তাতে ডিভিশন বেঞ্চের রিভিউ পিটিশন করার জন্য স্কুল সার্ভিস কমিশন হয়তো ধাবিত হবে। প্রশ্ন হলো আমার অন্য জায়গায়, রিভিউ পিটিশন দাখিল হবে, এই রিভিউ পিটিশনের ফলে আবার স্বাভাবিকভাবে মামলার হিয়ারিং চাইবে বিরোধীরা। যখন মানে এইটা শুধুমাত্র ডিলে বা বিলম্বিত করা ছাড়া আর কোনো কারণ নেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টপ হওয়ার, কোনো কারণ নেই। শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য এখন মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চাইছে। আপনাকে আমাকে কি বোঝানো হবে যে আবার তোমরা আইনি জটে সুপ্রিম কোর্টে স্টে হয়ে গেলে কি করে হবে? বলি, অযোগ্য যারা যারা একাডেমিক বাই ডিফল্ট, আপনি ওএমআর প্রকাশ করেনি তাই ওএমআর বাই ডিফল্ট ক্যান্ডিডেট আমি বলতে পারছি না, কারণ ওএমআর প্রকাশিত নেই। কিন্তু কেউ যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে কোনো জায়গায় মামলা করতে যায় তখন আপনারা জানি তার একাডেমিক সমস্ত পেপারসপত্র তাকে সাবমিট করতে হয়, তার সঙ্গে সঙ্গে সোলোর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হয়। তাহলে সেটা যদি সাবমিশন করে মামলা রেজিস্টার করাতে হয় তাহলে সেখানেই তো বাই ডিফল্ট ক্যান্ডিডেট তারা, তাদের একাডেমিক তো সেখানেই প্রুভ করাতে পারবে না, তারা চ্যালেঞ্জ করে আপনাকে স্টে করিয়ে দেবে কি করে বললো? এটা আপনিও জানেন বা আপনারাও জানেন যে এটা হবে না। তা সত্ত্বেও শুধুমাত্র বিলম্বিত করার জন্য এই কাজটুকু করতে চাইছেন, রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট করাতে চাইছেন। আমি এই জিনিসটা বিগত কয়েকদিন আগেই টের পেয়েছিলাম এবং আমি সর্বপ্রথম চ্যানেলে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে সংখ্যা তত্ত্বের কিছু মিস্টেক আছে যেটা সংশোধন করাতে চাইছে। আজকের দিনে এসে মানে সেই ঘুরিয়ে আপনারা ধরবেন কিন্তু ঘোলা করে। আমি এই কথাটা আপনাদেরকে একদম ফার্স্ট প্রাইমারি স্টেজে বলেছিলাম যে অর্ডার কপি পাবলিশ হওয়ার 2 দিনের মাথায় ভিডিও যদি কারো দেখার ইচ্ছা হয় দেখে নেবেন 28 তারিখের পরের ভিডিওটা, যে কিছু সংখ্যা তত্ত্বের মিস্টেক আছে সেই সংখ্যা তত্ত্বের মিস্টেকটা সংশোধন করাতে হবে। শুধুমাত্র এসএন মুখার্জি মহাশয়ের নামটা অ্যাড করাতে হবে তা নয়, ডাজন্ট ম্যাটার এখানে। তাহলে যেটা বলে দিলেই বুঝিয়ে নেব ব্যাপারটা তা নয়। এই বিষয়টাকে আমি অবজার্ভ করেছিলাম অনেক আগেই, তার জন্য আমি কয়েকদিন আগে থেকে নন স্টপ আপনাদেরকে আন্দোলনের বার্তা দিয়ে গেছি, সবাইকে ওপেন মঞ্চে পোস্ট করেছি, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি করেছি যে এই মুহূর্তে অল আউট মুভমেন্ট দরকার, অল আউট মুভমেন্ট, নো মিটিং, অল আউট মুভমেন্ট, ডোর কামড়ে থেকে মুভমেন্ট। এটা নোংরামি ছাড়া আর কিচ্ছু নয়।
সুপ্রিম কোর্টে এমনি মামলা হবে, আপনি যেদিন মেধা তালিকা প্রকাশ করে আপনি কাউন্সিলিং স্টার্ট করবেন, সুপ্রিম কোর্টে এমনি মামলা হবে, আপনি আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবে না মামলা। তাহলে নিজের সাথে স্বতঃপ্রণোদিত ভাবে ধরা দিতে যাওয়া মানে কি? চাকরি প্রার্থীদের সঙ্গে 10 বছর ধরে নোংরামি হচ্ছে। এই কথাটা ঠিক যেমন ওপেন প্ল্যাটফর্মে আপনাদেরকে বলেছি, তেমন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছি যে না, এই মুহূর্তে অল আউট মুভমেন্ট দরকার। যার কারণে আমি আজকের দিনে, কাল রাতে আমি ইনস্ট্যান্ট একাই বেশ কিছু জনের সঙ্গে আলোচনা করে একাই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছিলাম যে আজকে মুভমেন্ট করব। উপায় নেই, আলোচনা করে কোনো কাজ নাই মহাশয়। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, দাদা ভাই বন্ধু যারা নিয়োগ পেতে চান, এই মুহূর্তে আলোচনার স্টেজে বসার টাইম নয়। আপনি যদি মনে করেন আলোচনা স্টেজে বসে, আপনার সঙ্গে আলোচনা স্টেজে বসে কি স্কুল সার্ভিস কমিশন কিভাবে কাউন্সিলিং করা যাবে, কতজনের পার ডে কাউন্সিলিং করা যাবে, কিভাবে রিকমেন্ডেশন ইস্যু করবে, এইসব আলোচনা করবে? আশা করি করবে না। তাহলে আলোচনা কিসের? প্যানেল দেবে, কাউন্সিলিং শুরু করবে, অফিসিয়াল কাজ এটা, আমাদের কোনো কাজ নেই এখানে। কেন দিচ্ছে না সেই জায়গাটাকে আগে আইডেন্টিফাই করা দরকার, এবং সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি কি করণীয়? একটাই করণীয়, সেটা হলো অল আউট মুভমেন্ট। স্কুল সার্ভিস কমিশন ইমিডিয়েট ঘেরাও করা, এবং যতক্ষণ না স্কুল সার্ভিস কমিশন প্যানেল দিচ্ছে, কাউন্সিলিং নোটিশ করছে, ততক্ষণ পর্যন্ত তার গেট থেকে ওঠা যাবে। এটাই হলো বার্তার। এই বার্তাটা আমি কয়েকদিন যাবত বিভিন্ন জনকে, বিভিন্ন প্রতিনিধিকে, বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বকে বুঝিয়ে আসছি যে না, এই মুহূর্তে এটা উচিত, এটা দরকার। কারণ আমার ভেতরটা কামড়াচ্ছে। আমি দেখে বলে না, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই কহি যাহা আসে মুখে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, বাস্তব লাগছে এটা। কেন রিক্রুটমেন্ট হবে না? যোগ্য চাকরি প্রার্থীরা কেন বসে থাকবে? আজও 3 সপ্তাহ অতিক্রান্ত আজকে মেধা তালিকা প্রকাশের অর্ডার হওয়ার, কেন যোগ্য চাকরি প্রার্থীরা আজও বসে থাকবে? চাকরি প্রার্থীদের সঙ্গে নোংরামি হচ্ছে। এই কথাগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, অনেক লেখালেখির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আজকে সেই জায়গাতেই, সেই প্ল্যাটফর্মেই আসছেন আপনারাও যে হ্যাঁ, অল আউট মুভমেন্টেই যেতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আমার কোনো দল মত, কোনো রকম কোনো বিভাজনের মানসিকতা নেই। পরিষ্কার বলছি, আগেও আমি একটা সংগঠনের সঙ্গে ডাইহার্ট যতদিন ছিলাম নিজেকে উজাড় করে দিয়েছি। আগামী দিন, অর্থাৎ যদি পরবর্তী দিনে মুভমেন্ট হয়, আমি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে যতটা নিজেকে এর আগে দিয়েছি তার থেকেও বেশি দেব। কারণ নিয়োগটা যতটা আপনার দরকার, তার থেকেও বেশি আমার দরকার। কারণ আপনার হয়তো 1টা 2টো প্ল্যান এক্সিকিউশন করতে সমস্যা হচ্ছে রিক্রুটমেন্টের জন্য, আর আমার চাকরির জন্য 4 থেকে 5টা প্ল্যান এক্সিকিউশন করতে পারছি না। শুধু নামের পাশে একটা ডেজিগনেশন দরকার যে মাহিউদ্দিন মাহি টিচার। এই ডেজিগনেশনটা যেদিন আমি পাবো, তারপর থেকে আমার একের পর এক আলিবাবার 40 চোরের দরজা খুলে যাবে। আমার সেই দরজাগুলো যখন খুলতে পারছি না, আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে, তখন গায়ে জ্বালা ধরছে অটোমেটিক। তাই যে সোমবারের দিন আন্দোলন ডেকেছে, যে সংগঠনই ডাকুক না কেন, আমি আবারও বলছি, আমার মধ্যে ন্যূনতম ওই রকম মানসিকতা নেই। কে ডাকলো, কি হলো, কে আন্দোলন করছে, ডাজেন্ট ম্যাটার আমার কাছে। এই মুহূর্তে আন্দোলন দরকার, যে ডাকবে আমি তার সঙ্গে আছি। এবং আমি আপনাদেরকে ভালো করে বলি, লাইভে আমি বারবার বলেছি এর আগে, যে একজন চাকরি প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে যদি বলে আপার প্রাইমারি নিয়োগ চাই, বা একজন চাকরি প্রার্থী আকাশের দিকে যদি একটা ঢিল মেরে বলে যে আমি আপার প্রাইমারি নিয়োগ চাই, আমি তার পাশে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপার নিয়োগ চাই। অনেক প্রশ্ন করা যায়, প্রশ্ন আমি ইচ্ছা করে করলাম না, আপনারা বলবেন বিভেদ তৈরি করছি। না, আমার বিভেদ তৈরি করার কোনো মানসিকতা না, আমার কোনো ইগো নেই। ইগো কি হবে? ইগো ধুয়ে খাবো আমি? ইগো কি ধুয়ে খাবো? নামের পাশে এখনো 10 বছর বেকার মানুষ জিজ্ঞাসা করে কি করছিস? হ্যাঁ, বেকার, ফ্যাপা করে রাস্তায় ঘুরিয়ে বেড়াচ্ছি। আর আমি দেখাবো ইগো? ইগো দেখানোর জায়গা আছে না টাইম আছে এখানে? কোনো ইগো দেখানোর জায়গা নাই। যে আন্দোলন ডেকেছে আমি তার সঙ্গে আছি। সোমবারের দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে আমি থাকবো, যেভাবে ছিলাম এর আগে সেইভাবেই থাকবো। কে ডাকলো, কে না ডাকলো, কে আন্দোলন ডাকলো, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। কমিশন ঘেরা আন্দোলন হবে, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দেব, আমি সেই আন্দোলনের সামনে থাকবো, আমি পিছনে থাকবো, আমি মাঝে থাকবো, আমি যেখানে মন চাইবে সেখানে থাকবো।
আমার নিয়োগ দরকার, আমার নিয়োগ দরকার, আর কিচ্ছু দরকার নেই। যারা গ্র্যাজুয়েশন পড়েছি, আমার যারা বিএড করেছি, যারা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আজ কজনের সঙ্গে আমরা কথা বলি, কজনের সঙ্গে সম্পর্ক রাখি, দেখেছি আমরা। পরিবেশ পরিস্থিতির নিরিখে এই ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড জোনটা অলওয়েজ পরিবর্তনশীল। হ্যাঁ, আজকে যে বন্ধু কাল আমার পাশে সময় না দিতে পারলে আমার পাশে থাকবে না। কালকে আপার প্রাইমারি একটা বৃহৎ চাকরি প্রার্থী আমার খুব ক্লোজ ছিল, খুব বন্ধু ছিল, আজকে আমি তাদেরকে সময় দিতে পারি না, তারা আমার অনেকটা দূরে। আবার আজকে আমার রাজনৈতিক একটা সার্কেল আছে, যে সার্কেলটার সাথে আমি এত অতপ্রতভাবে জড়িয়ে গেছি, তাদের সঙ্গে আমার প্রতিদিন কথা, আমি তাদের সঙ্গে খুব ক্লোজ। এই পরিবর্তনটাকে যদি আপনি না মেনে নিতে পারেন, তাহলে আপনার ম্যাচিউরিটির অভাব আছে। এগুলা সময়ের সঙ্গে পরিবর্তনশীল, তাই এইগুলাকে আমি অবজার্ভ করতে জানি। তাই আমি এই অল আউট মুভমেন্টে আছি। রাত দুপুর যখন ডাকবে, যে ডাকবে, আমি কমিশন ঘেরাও কর্মসূচিতে আমি আছি। কিন্তু কোন কমিশনের সঙ্গে, আমি আজকেও দায়িত্ব নিয়ে বলছি, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আজকে ইচ্ছে করলে স্কুল সার্ভিস কমিশনে গিয়ে আমি কথা বলতে পারতাম। যেহেতু একটা বৃহৎ আন্দোলনের কথা সবাই মিলে চিন্তা ভাবনা চলছে, তাই আমি আমার নিজের যাওয়াটাকেও পোস্টপোন করে দিয়েছি। না, নো আলোচনা, নো ডিসকাশন। আর যদি আজকে আন্দোলনের মুভমেন্টের ডাকটা না হতো, তাহলে আমি আজকে গিয়ে ডিসকাস করতাম, এবং পরবর্তীতে সোমবারে আমি এর আগেও ঘোষণা দিয়েছিলাম, নেক্সট আমি 10 জন হলে আমি আন্দোলন করতাম কমিশনের গেটের সামনে। 20 জনকে নিয়েও যেমন সকাল 8টার সময় বসা যায়, উল্টো দিকের গেট দিয়ে যেমন 10 জন এসে কমিশনের মানে গেটের সামনে কালো পর্দা বাঁধা যায়, ওই রকম 10 জনকে নিয়ে আমি আন্দোলন করতাম। কিন্তু আমার খুব ভালো লাগলো যে আপনারা সমবেত হতে চাইছেন। চলুন, কোনো ইগো নেই। আমি আবারও বলছি, আমার মধ্যে নাথিং ইগো। আমি ইগো বুঝি না। আমি বিশুদ্ধ একটা বেকার ছেলের ইগো কিসের এত ইগো? বিশুদ্ধ বেকার আমরা। রাস্তায় দাঁড়িয়ে লোকে হাসছে আমাদেরকে। এখনো চাকরি পাওনি, 10 বছর হয়ে গেলে রাস্তায় বসে আছো, মানুষ হাসে, আর আপনি ইগো নিয়ে পড়ে আছেন। কোনো ইগো নেই, কোনো ইগো নেই আমার মধ্যে। এবং যার মধ্যে ইগো আছে তাকেও বলবো, দয়া করে ওই ইগোটা বাড়িতে একটা ঠুলির মধ্যে ঢুকিয়ে দিয়ে মায়ের কোচায় দিয়ে চলে আসুন। নিজে বেকার, সেই বেকারত্বের জীবন যন্ত্রণা থেকে কিভাবে মুক্ত পাবো, মানে মুক্তি পাবো বা মুক্ত হব, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। এই মঞ্চ, এই সংগঠন, এই সারা জীবন আপনার থাকবে না, আর কেউ আপনার পাশে থাকবে না। একটা টাইমে প্রবাহমান স্রোতে মানুষের পরিবর্তনশীল পৃথিবীতে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন ঘটবে। তাই এই নো ডিসকাশন অ্যাবাউট দ্যাট। সবাই, সকলে, যে যেখানে আছেন, সোমবারের দিন মুভমেন্টে আসুন। আমিও থাকবো মুভমেন্টের সামনে। লড়াই হবে চোখে চোখ রেখে। প্যানেল দেবে, স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন দেবে কাউন্সিলিং এর, তারপর ওখান থেকে উঠে আসবো। 10 জন থাকলে আমি আছি, 10 জন থাকলে আমি আছি। কোনো এক্সকিউজ নেই এখন আর। এবং আমি আগামীকাল অথবা পরশুদিন টাইম দিয়ে লাইভে আসবো এই আন্দোলন নিয়ে। বাড়িতে বসে থাকবেন না। নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের সাবজেক্টের ফ্রেন্ড সার্কেল, নিজের কন্ট্যাক্ট সার্কেল, নিজের ডিস্ট্রিক্ট সার্কেল, প্রত্যেক জনকে জনে জনে প্রয়োজনে ফোন করুন। এটা প্রত্যেক জনের ইন্ডিভিজুয়াল ডিউটি আজকের দিনে দাঁড়িয়ে। আর আজকে যদি কোনো কারণবশত স্কুল সার্ভিস কমিশন রিভিউ পিটিশন অপশনে যায়, আপনি ভেবে নিন আরো 6 মাস ডিলে হয়ে গেল। তারপরে আবার হাইকোর্টের রিভিউ পিটিশন কমপ্লিট হবে, তারপর আবার কেউ সব এসএলপি করবে। সারা জীবন এই করে বেড়াবো নাকি? আর ধর্মতলায় বসে থাকবো নাকি সারা জীবন? 4-5 জন ধর্মতলায় বসে থেকে কি লাভ হচ্ছে? এখন আমি বিরোধিতা করছি না, আমি বলছি ওটাও যেমন দরকার, তার সঙ্গে সঙ্গে প্রয়োজনের নিরিখে অল আউট মুভমেন্ট দরকার। এবং সেই ডিসিশনগুলো নিতে হবে রাইট টাইমে, রাইট ডিসিশন। আমি এটা মনে করি, আমার মনে হয়, তাই আমি বললাম। নাথিং ইগো আমার মধ্যে। আমি আসবো আন্দোলনে, আপনারাও আসুন। প্রয়োজনে 2-1 দিন পর আমি লাইভ করব আন্দোলন সহ সমস্ত বিষয় নিয়ে। আন্দোলনে আছি, আমি আছি, সোমবারের দিনই আছি। কে ডাকলো ম্যাটার করে না আমার কাছে। আমার চাকরিটা দরকার। চাকরি হলে আমি কাউকে কার সঙ্গে সম্পর্ক রাখবো, কে আমার সাথে রাখবে, ডাজেন্ট ম্যাটার। আমার চাকরি দরকার। আমি যখন এই আপার প্রাইমারি স্টেজে এসেছিলাম, তখন আমি কাউকে চিনতাম না। আমার কয়েকজন 6-7 জন হাতে গোনা আগাম পরিচিত বন্ধু ছাড়া। আজকে পরিচয় হয়েছে, কালকে নাও থাকতে পারে।
চেষ্টা করব আমার সম্পর্ক আমার দিক থেকে সম্পর্ক রাখা। ব্যাস এতটুকুই শেষ কথা বলার, অনেক বকে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোমবার দেখা হবে আপনাদের সঙ্গে। চলুন লড়াইয়ের ময়দানে।